নমস্কার, হুগলি আজকের 22তম জন্মদিবসে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আরজিকর আবহে চিকিৎসকদের কর্মবিরতিতে দুই মৃতের বাড়িতে হাজির দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধিরা। বাড়ি মালিকের অস্বাভাবিক মৃত্যু সন্দেহে তীর ভারতের দিকে চাঞ্চল্য চন্দননগরে। আসছে বিস্তারিত খবরে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে মৃত দুজনের পরিবারের সাথে সাক্ষাৎ করতে রিষড়া এবং কোন্নগরে এলেন দেশ বাঁচাও গণমঞ্চের এক প্রতিনিধি দল। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে মৃত্যুর অভিযোগ উঠেছিল রিষড়ার রাজীবের। মঙ্গলবার সেই বাড়িতেই পৌঁছলেন দেশ বাঁচাও গণমঞ্চের একটি প্রতিনিধি দল। ওই দলে ছিলেন সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, তৃণমূল সাংসদ দোলা সেন, সমাজকর্মী বিশ্বনাথ চক্রবর্তী, চিকিৎসক ভাস্কর চক্রবর্তী, অধ্যাপক নাজমুল হক সহ মোট 10 জন। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন, রিষড়ার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র। তারা কথা বলেন রাজীবের বাবা মায়ের সঙ্গে, সরকারি সাহায্যেরও আশ্বাস দেন। রিষড়ার পদ্মপুকুর বাগপাড়ার দম্পতি সীমা ও স্বপনের একমাত্র সন্তান ছিল রাজীব দেব। স্বপন একটি হোশিয়ারি কারখানায় সামান্য শ্রমিক, সীমা দেবী গৃহবধূ। কলেজের প্রথম বর্ষে পড়ার সময় রাজীবের কিডনির সমস্যা ধরা পড়েছিল। এরপর পড়াশোনা বন্ধ করে শুরু হয়েছিল চিকিৎসা। এসএসকেএম হাসপাতালে সীমার একটি কিডনি প্রতিস্থাপিত হয়েছিল রাজীবের শরীরে। তারপরেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল রাজীব। এরপরে ফের শুরু হয়েছিল পড়াশোনা, কিন্তু প্রায় 1 দশক সুস্থ থাকার পর গত মাসের শুরুতেই ফের অসুস্থ হয়ে পড়ে রাজীব। গত 2 আগস্ট এসএসকেএম হাসপাতালে নেফ্রোলজি বিভাগে রাজীবকে ভর্তি করা হয়। সীমা দেবীর দাবি, শুরুতে ঠিকঠাকই চিকিৎসা চলছিল, কিন্তু স্বাধীনতা দিবসের দিন থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তীব্রতর হয়। একই সঙ্গে সুচিকিৎসার অভাব দেখা দিতে শুরু করে। ক্রমেই হাসপাতালের ভেতরে চিকিৎসকদের উপস্থিতি কমতে থাকছিল। গত 5 সেপ্টেম্বর এরপর হাসপাতালেই মৃত্যু হয়েছিল বছর 33-এর রাজীবের। প্রতিনিধিরা সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এদিন রন্তিতে বেসরকারি হাসপাতালগুলি নিয়ে প্রশ্ন তোলেন, একই সঙ্গে সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালের দুর্নীতি নিয়ে কথা বলতে বলেন। আমাদের একটাই বক্তব্য যে আন্দোলন যখন নৈরাজ্যে পরিণত হয় তখন সেটা আর আন্দোলন থাকে না। জুনিয়র ডাক্তারবাবুরা গত 1 মাস ধরে আন্দোলন করছেন, তাদের অনেক দাবি দেওয়া রাজ্য সরকার মেনে নিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী তাদের আলোচনায় ডেকেছেন এবং সুপ্রিম কোর্ট তাদের কাজে ফিরতে বলেছে আজ বিকেল 5টার। তারা জানিয়ে দিয়েছেন কাজে ফিরবেন না। এর ফলে কি হচ্ছে, গত 1 মাসে 23 জন মানুষ সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে মারা গেছেন। এই আজকে আমরা রিষড়ায় এই রাজীব দেবের বাড়িতে এসেছিলাম, ওর মা বাবার সাথে কথা হলো। সকলেই জানেন বেসরকারি হাসপাতালগুলি তারা মৃত মানুষকে ভেন্টিলেশনে ঢুকিয়ে টাকা কামায়। বেসরকারি বেসরকারি হাসপাতালগুলি, নার্সিংহোমগুলি মৃত মানুষকে ভেন্টিলেশনে ঢুকিয়ে তারা টাকা কামায়। বাইপাসের ধারে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কিডনি পাচারের অভিযোগও একসময় উঠেছিল। কোভিডের সময় এই বেসরকারি হাসপাতালগুলো কয়েক লক্ষ টাকা দামে প্যাকেজে চিকিৎসা করেছিল মানুষকে। এই সব বেসরকারি হাসপাতালের দুর্নীতি নিয়ে কে কথা বলে? জুনিয়র ডাক্তাররা যখন সরকারি হাসপাতালের দুর্নীতির কথা বলেন, আমরা আশা করব যে তারা রাত্রিবেলা বেসরকারি হাসপাতালের গিয়ে ওই পার্ট টাইম কাজ না করে বেসরকারি হাসপাতালের দুর্নীতি নিয়েও কথা বলে। আরজিকর আবহে চিকিৎসা না পাওয়ার অভিযোগে আরও এক মৃত কোন্নগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্যের বাড়িতেও যান ওই প্রতিনিধি দল। কথা বলেন বিক্রমের মায়ের সঙ্গে। সেদিন কি কি ঘটনা ঘটেছিল, কেন সেখানে ভর্তি করা গেল না, সমস্ত ব্যাপারে বিস্তারিতভাবে কথা বলে জানে ওই প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন শ্রীরামপুর সাংগঠনিকের জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন ও কোন্নগরের পুরপ্রধান স্বপন দাস। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের আইনি সহায়তা দিতে হুগলি মহসিন ল কলেজে চালু হলো প্রো বোনো ক্লাব। অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের আইনি সহায়তা দিতে হুগলি মহসিন ল কলেজে চালু হলো প্রো বোনো ক্লাব। আজ তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি জেলার বিচারক শান্তনু ঝা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলার বিচারক
সংযুক্তা গাঙ্গুলি, জেলা পিপি শঙ্কর গাঙ্গুলি। জেলা বিচারক শান্তনু ঝা বলেন, প্রো বোনো ক্লাব হলো অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষকে আইনি সহায়তা দেওয়া। আইনি সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন স্তরে ডালসা সালসা রয়েছে। জেলা স্তরে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিও রয়েছে। আমরা চেষ্টা করছি সেসব মানুষের পাশে দাঁড়াতে, যাতে তারা সুবিচার পান। প্রো বোনো ক্লাব হচ্ছে মূলত যারা অর্থনৈতিকভাবে দুর্বলতর শ্রেণীর মানুষ, তাদের জন্য আইনি সহায়তা দেওয়া। এখন বিভিন্ন স্তরে, বিশেষ করে নালসা বা সালসা রয়েছে, জেলা স্তরে ডিএলএসএ আছে, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি। আমরা চেষ্টা করছি সেই সব মানুষদের পাশে দাঁড়াতে, যেন তারা সুবিচার পায়। সেইখানে আমাদের এই ল কলেজ, এক ঐতিহ্যমণ্ডিত ল কলেজ, সেটি নির্বাচিত হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা ক্লাব খোলার জন্য। সেই ক্লাবের আজ উদ্বোধন অনুষ্ঠান হলো। আমিও গর্বিত যে অনুষ্ঠানে অংশীদার হতে পেরে। হুগলি মহসিন কলেজে যে ল কলেজ রয়েছে সেটি ঐতিহ্যশালী। কেন্দ্রীয় সরকার দ্বারা নির্বাচিত হয়েছে প্রো বোনো ক্লাব করার জন্য। সেই ক্লাবেরই আজ উদ্বোধন হলো। ল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শশীনাথ মণ্ডল বলেন, কেন্দ্রের ন্যায় বন্ধুর অন্তর্গত এই প্রো বোনো ক্লাব বিচার বিভাগ ও আইন ও বিচার মন্ত্রকের অধীন এই ক্লাব। এতে বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হয়। আদালতে আইনি সহায়তা নেওয়ার ব্যবস্থা চালু থাকলেও এই প্রো বোনো ক্লাবের সঙ্গে তার তফাৎ রয়েছে। সেখানে সহায়তা পেতে গেলে একটি সরকারি পদ্ধতি মেনে করতে হয়, তাতে সময় লাগে। তবে এই ক্লাবে আইন পড়ুয়ারা মানুষের সমস্যার কথা শুনে পরামর্শ দেবে, যেখানে আমাদের আইনজীবীর কাছে তাদের বোঝাবে কোন মামলায় কোন আইনজীবী প্রয়োজন, সেটারও ব্যবস্থা করে দেবে। আমাদের আপনার গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশন, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, যেটা আগে আমাদের ল সেকশন হুগলি মহসিন কলেজ ছিল, সেই কলেজে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট জাস্টিস, মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের তত্ত্বাবধানে আমাদের প্রো বোনো ক্লাবের আজকে ইনগ্রেশন হচ্ছে। এই প্রো বোনো ক্লাবটা কি? এই প্রো বোনো ক্লাব হচ্ছে যে ফ্রি সার্ভিস দেওয়া হয় লিগ্যাল ম্যাটারগুলোতে। অর্থাৎ যদি কারো কোনো আইনি সমস্যা থাকে বা আইনি কোনো ওনার দরকার বিশেষ ইনফরমেশন, এখানে এসে সেটা আমাদের প্রো বোনো ক্লাব থেকে বিনা পয়সায় জানতে পারবে। তারই আজকে আমাদের এখানে ইনগ্রেশন হচ্ছে। ইনগ্রেশন করছেন আমাদের হুগলি ডিস্ট্রিক্ট জাজ, তার সাথে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন, আমাদের মাননীয় জিপি আছেন, পিপি আছেন, আর অ্যাডভোকেটস আছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুর্ঘটনার 11 দিনের মাথায় মৃত্যু নালিকুলের কৃষ্ণবাটির সদানন্দ পালের। ঘটনায় শোকের ছায়া এলাকায়। দুর্ঘটনার 11 দিনের মাথায় মৃত্যু নালিকুলের কৃষ্ণবাটির সদানন্দ পালের। 4টি সরকারি হাসপাতাল ঘুরে একটি বেসরকারি হাসপাতালে বাধ্য হয়েই তাকে ভর্তি করানো হয়, তাতেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। নালিকুলের কৃষ্ণবাটির সদানন্দ পাল নালিকুলেরই একটি রেশন দোকানে কাজ করতেন বলে জানা গিয়েছে। 18 তারিখ বিকেলে রেশন দোকান থেকে চা নিতে বেরিয়েছিলেন তিনি। চা নিয়ে দোকানে ফেরার পথে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি মোটর বাইক সদানন্দ বাবুকে ধাক্কা মারে। রাস্তার উপরেই ছিটকে পড়েন তিনি। এরপরে পরিবারের লোকেরা তাকে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করানো হয়। চুঁচুড়ার পর আরো বেশ কয়েকটি হাসপাতালে ঘুরিয়ে অবশেষে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন তাকে বহির্বিভাগে দেখিয়ে তবেই অপারেশন করা সম্ভব। তবে হাতে সময় না থাকায় তৎক্ষণাৎ স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। সেখানে 7 দিনের জন্য 2.5 লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হয় সদানন্দ বাবুর পরিবারকে। 7 দিন পর থেকে প্রতিদিন 25,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল। তবে পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার দরুন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন 29শে অগস্ট তাকে সেখান থেকে নিয়ে চলে আসার। সেই মতো প্রস্তুতি নিলেও ওই দিনই বেলা 1:45 নাগাদ মৃত্যু হয় সদানন্দ বাবুর। ঘটনায় শোকের ছায়া পরিবারে। 18 তারিখ 18 আগস্ট বিকেল 4:30 নাগাদ আমার বাবা রাস্তা দিয়ে চা নিয়ে আসছিলেন, রাস্তার বাঁ দিক দিয়ে। তো ওই অবস্থায় পিছনে একটা মোটর বাইক সজোরে গতিতে ধাক্কা মারে এবং আমার বাবা রাস্তায় পড়ে গিয়ে চোট পান। তৎক্ষণাৎ হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু হরিপাল গ্রামীণ হাসপাতালের ডাক্তারবাবুরা বাবার অবস্থা আশঙ্কাজনক দেখে চুঁচুড়া সদর হসপিটালে ট্রান্সফার করেন। তো সেখানে সিটি স্ক্যান রিপোর্ট দেখে ডাক্তারবাবু বলেন যে তোমার বাবার মাথার দুদিকে রক্তক্ষরণ আছে, এটাকে যত শীঘ্রই সম্ভব নিউরো সার্জারি করতে হবে। সেই কারণে কল্যাণী এইমসে ট্রান্সফার করা হয়। কিন্তু কল্যাণী এইমসে গিয়ে আমার বাবাকে ভর্তি করাতে পারিনি, কারণ ওখানে বলা হয়েছিল যে নিউরো সার্জারি আমাদের এরকমভাবে হয় না, ইমার্জেন্সিতে হয় না, এরকম কোনো ফেসিলিটি আমাদের এখানে নেই।
তারপর কল্যাণীরে আরো একটা সরকারি হসপিটালে গেছিলাম, সেখানেও আমরা বাবাকে ভর্তি করতে পারিনি। কেন? কারণটা কি? তারা কি বলে? ওখানে একই কথা বলা হয়েছে যে এখানে আমাদের কোনো এরকম চিকিৎসার ব্যবস্থা নেই, যে এমার্জেন্সিতে নিউরো সার্জারি হয় না আমাদের এখানে। তারপর ডাক্তাররা ছিল? হ্যাঁ, ডাক্তাররা ছিলেন, সামান্য কিছু ডাক্তার ছিলেন। তারপর আমরা বাবাকে কলকাতার মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেছিলাম, সেখানেও আমরা ভর্তি করাতে পারিনি। কেন? মেডিকেলে কেন ভর্তি করাতে পারলাম না? একই কথা বলা হয়েছে আমাদেরকে যে আমাদের এখানে এরকম ভাবে নিউরো সার্জারি হয় না, আমাদের এখানে আউটডোর ওপিডি করে নিউরো সার্জারি হয়, এমার্জেন্সি বেসিসে কোনো নিউরো সার্জারি হয় না, সপ্তাহে 2 দিন আমাদের শুধু নিউরো সার্জারি হয়। তো এরকম দেখে বাবার ততক্ষণে কন্ডিশন আরো খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা কোথাও কিছু জায়গা খোলা না পেয়ে আমরা অ্যাম্বুলেন্সের চালকের এতে আমরা বারাসাতে একটা বেসরকারি হসপিটালে ভর্তি করেছিলাম। ওখানে বাবার অপারেশন হয়েছিল। বাবা তারপরে 11 দিন আইসিইউতে ভর্তি ছিলেন। আমাদের অনেক টাকা খরচ হয়েছে, প্রায় 3 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে অপারেশন সবকিছু নিয়ে, কিন্তু বাবা 29 তারিখে মারা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উদ্বোধন হলো। উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা চালু হলো চুঁচুড়ামগরা ব্লকের কোদালিয়া 2 ও দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায়। হুগলি জেলা পরিষদ ও সংশ্লিষ্ট ব্লকের যৌথ উদ্যোগে প্রকল্প দুটি তৈরি হয়েছে। মঙ্গলবার কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের কানাগড়ে প্রকল্পটি উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, মহকুমা শাসক সদস্য মিতা সান্যাল শুক্লা, বিধায়ক অসিত মজুমদার সহ ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিরা। সভাধিপতি জানান, আপাতত বাড়ি বাড়ি গিয়ে সংগৃহীত পচনশীল অপচনশীল বর্জ্য এখানে পৃথকীকরণ করা হবে। ভবিষ্যতে এখানে পচনশীল বর্জ্য থেকে সার তৈরি করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বাড়ি মালিকের অস্বাভাবিক মৃত্যু, সন্দেহে তীর ভাড়াটের দিকে চাঞ্চল্য চন্দননগরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান
চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর, চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। বাড়ির মালিকের অস্বাভাবিক মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী। চাঞ্চল্য চন্দননগরে। আত্মহত্যা নাকি খুন, সন্দিহান এলাকাবাসীরা। অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো চন্দননগর পৌর নিগমের অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডের মৌলাজি বাগান এলাকায়। পরিবার সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 54 শঙ্কর দাস পেশায় টোটো চালক। তার বাড়িতে 3 জন ভাড়াটিয়া ছিলেন। বছর 5-6 আগে তাদের ভাড়া দিয়েছিলেন তিনি, কিন্তু বিগত কয়েক মাস আগে ভাড়াটিয়ার সঙ্গে তার মনোমালিন্যের সৃষ্টি হয়। ভাড়া সংক্রান্ত কিছু বিষয় নিয়ে বাক্যালাপ ও অশান্তির সূত্রপাতও সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ভাড়াটিয়া অর্জুন পাসওয়ান ও তার বাবা পশুপতি পাসওয়ান তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন বলেই অভিযোগ। এরপরে বিষয়টি নিয়ে উভয় পক্ষই থানার দ্বারস্থ হয়েছিল। বাড়ির মালিক শঙ্কর দাসের মেয়ে জানান, গত 6 তারিখ এ বিষয় নিয়ে চন্দননগর থানার কোনো এক কর্তব্যরত অফিসার তার বাবাকে ডেকে থানায় অপদস্থ করেন। এরপরেই 7 তারিখ ভোরবেলা থেকে নিখোঁজ হয়ে যান শঙ্কর বাবু। বহু খোঁজাখুঁজির পরও খোঁজ মেলেনি তার। অবশেষে চন্দননগর থানাতে নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার। আমরা স্যার বলেছিলাম, আমার বাবাকে ডাকা হয়েছিল। আমরা ভাড়াটাদের উপরে কেস করেছিলাম যে এখানে আগে মা বাবাকে ঘর ভাড়া দেওয়া হয়েছিল। ঘর ভাড়া মা বাবা ঘর করে চলে গেছে, মেয়ে জামাইকে এখানে ঢুকিয়ে গেছে। আমরা বলেছিলাম ঘর খালি করতে, ওরা করেনি। বললো আমি ঘর খালি করব না, যা করার আছে তোরা করে নে, তোদের যা করার আছে করে নে, থানা পুলিশ করবি করে নে, যা করার আছে, আমরা ঘর ছাড়বো না বলে এটা করে আমাদের সব সময় ঘরের ভেতরে আসছিল। স্যার আমাকে তেড়ে তেড়ে মারতে, 3টে ভাড়াটাই মিলে আমাকে মারতে আসছিল। আমার স্বামী শুধু আজকে এরকম একটাই কথা বলেছে যে আমি, আমার বউ আর বাড়িতে একা থাকে, আমার 2টো ছেলে থাকে না, পড়তে চলে যায়, আমি ঘরে থাকি না। শুধু একটাই কথা বলে, আমি তোমার বাবাকে মেরে ফেলবো, কোনোদিন রাস্তায় মেরে ফেলবো, একটাই কথা বলে। একটা ভাড়াটা অর্জুন আমাদের ভাড়াটা, ভাড়াটিয়া? হ্যাঁ, ভাড়াটার ভাই।
ওকে ধমকি দিচ্ছে। আমাদের যেদিনকে পুলিশ ধমকি দিয়েছে তারপর দিন থেকেই আমার বাবাকে পাচ্ছি না স্যার। পুলিশ কাকে ধমকি দিয়েছে? শুক্রবারে আমার স্বামীকে, আমার বাবাকে। কেন? বলছে আপনারা কে ভাড়াটা দিয়ে তোলার? কে বলেছে কথাটা? একটা অফিসার বলেছিলেন স্যার। কোথাকার অফিসার? এই চন্দননগরে। শঙ্করবাবুর জামাই বলেন 8 তারিখ সারাপুলি শ্রীরামপুর সহ বিভিন্ন স্টেশনে শঙ্করবাবুর ছবি দিয়ে নিখোঁজের বিজ্ঞপ্তিও দায়ের করা হয়েছিল। তারপর ব্যান্ডেল জিআরপি থেকে খবর আসে 7 তারিখ একটি দেহ হুগলি স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। দেহ শনাক্তকরণের পরেই শোকে ভেঙে পড়ে শঙ্করবাবুর পরিবার। এটা হলো ভোরবেলা 6 তারিখে 7 তারিখে ভোরবেলা 7 তারিখে ভোরবেলা উনি চা খায়, এখানে চায়ের দোকানেও দেখা হয়েছে। এখানে কলে ভরছিল, এখানে একজন মহিলাকে সাথে কথা বলেছে, হ্যাঁ বৌদি কেমন আছে, তুমি রাস্তা ধুচ্ছো? ওরা এটা 4:45 অনেক অন্ধকার বলে এখান দিয়ে বেরোলো। তারপরে কি হয়েছে? তারপরে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা কি করলাম, 2-3 দিন হলো মিশন করলু, 11:30টার সময় রাত্রিবেলা মিশন করলু। মিসিং ডায়েরি করেছেন? কোথায় কোথায়? চন্দননগর থানা মিশন ডায়েরি করেছি। চন্দননগর থানা বললো ঠিক আছে, তোমার 4 কপি ছবি আছে, এখন 2 কপি ছবি আছে, কালকে তুমি ছবি দেবে। 4 কপি যখন 2 কপি ছবি দিতে যাই তখন উনি অফিসার দেখা হয়, তোমার কি হলো, কি ব্যাপার? আমি বললাম স্যার আপনারা এরকম আপনি বলেছিলেন, আমার শ্বশুর নার্ভাস খেয়ে গেছে। হাসপাতালে ময়নাতদন্তর পর মৃতদেহ এদিন নিয়ে আসা হয় তার বাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে এই অভিযোগ তুলেই এলাকাবাসীরা এদিন বিক্ষোভে ফেটে পড়েন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মানসিক ভারসাম্যহীন 2 মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য। মানসিক ভারসাম্যহীন 2 মহিলাকে ঘরে ফেরালো চুঁচুড়া আরোগ্য। গত রবিবার রাত 11টা নাগাদ চুঁচুড়া থানার পুলিশ বছর 35-এর এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করেন। এরপরেই খবর দেওয়া হয় চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যকে। তারপর ওই মহিলাকে আনা হয় চুঁচুড়ার আরোগ্য সদর দপ্তরে। জিজ্ঞাসাবাদ করে জানা যায় মহিলার নাম সাদেশ্বরী দাস মণ্ডল, বাড়ি মুর্শিদাবাদ লালবাগ তেতুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এরপরে এই খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতে। সেখান থেকে মহিলার পরিবারে খবর দেওয়া হলে তাকে বাড়ি ফিরিয়ে নিতে অস্বীকার করেন বাবা মা সহ পরিবারের অন্যান্যরা। অগত্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা ওই মহিলার আত্মীয় কানন দাস মণ্ডল এদিন সকালে আরোগ্য সদর দপ্তরে এসে উপস্থিত হন। বৌদিকে ফিরে পেয়ে আরোগ্যকে কৃতজ্ঞতা জানাতে চোখে জল কানন বাবুর। যে ওদের বাবার বাড়ির দিক থেকে আলোচনা করে প্রায় 1 মাস থেকে বাড়ি ছাড়া। আমি ঠিক কালকে বেলা 11টার সময় আমি গ্রাম পঞ্চায়েতে ছিলাম, তখন এই চুঁচুড়া আরোগ্য থেকে আমাকে ফোন করেন। সেখান থেকে আমি জানতে পারি যে এইটা হুগলি চুঁচুড়া আরোগ্য। এইখানে আমাকে বলা হয় যে এখান থেকে আপনি এখানে আসেন, নিয়ে যান। আমি ওদের বাড়ির ফ্যামিলির সঙ্গে সব যোগাযোগ করি। সেখান থেকে ওরা অস্বীকার যায়, এখন পর্যন্তও বলছে যে আনতে হবে। মানে কে বলছে এটা? এটা বাবা মা আনতে হবে না বলছে? কেন বলছে? মানে এটা মেন্টাল পেশেন্ট বা গালাগালি করেই করে, ওই জন্য। তো আমি আমার বাড়ির ওখানে নিয়ে যাবো। তা ওকে এখন নিয়ে গিয়ে কি করবে, মানে ডাক্তার দেখাবেন? অন্যদিকে হুগলির 3 নম্বর গেট থেকে আরো এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এরপর পুলিশ মারফত আরোগ্যে ওই মানসিক ভারসাম্যহীনকে আশ্রয় দেওয়ার আবেদন আসতেই আরোগ্যর সদস্যরা তাকে নিয়ে আসে আরোগ্য সদর দপ্তরে। জিজ্ঞাসাবাদের পর জানা যায় ওই মহিলা নদিয়া মদনপুরের বাসিন্দা, নাম শুক্লা ভকত। আরোগ্যর তরফ থেকে স্থানীয় থানায় যোগাযোগ করে মহিলার খবর জানানো হয় তার পরিবারে। আজ সকালে তাকে ফিরিয়ে নিতে আরোগ্য দপ্তরে আসেন তার দাদা দিলীপ কুমার ভকত। বোনকে ফিরে পেয়ে খুশি তিনি। কালকে বিকেলে ওকে দেখেছি বাড়িতে আছে, তারপর থেকে ও একটু মেন্টালি প্রবলেম থাকার জন্য এক এক সময় একটু টার্গেট করে চলে যায়। এরকম একটু বেরিয়ে যায়, আবার খুঁজে বেছে আনা হয়। আর কালকেতে হঠাৎ করে আমি রাতে মার খাবার দিয়ে, মা তখন কিছু বলে না, বলে ঢুকে যাবে হয়তো বাড়িতে। আজকে সকালে আমাকে এই আমাদের মদনপুর থানার যে সিভিক, ও হঠাৎ করে বাড়ি এসে বলছে যেরকম আপনার বোনকে শুধু আরোগ্যতে ও রয়েছে, ও বেরিয়ে চলে গেছিলো, কখনো যাই না। রাতে বাড়ি ফিরে নিয়ে তখন আপনারা খোঁজেন? মা আসলে রাত্রিবেলা বাড়িতে আসেনি। আমার এক পাড়ায় আর এক পাড়ায়, 2 পাড়ায় তো যাচ্ছে। মায়ের সঙ্গে থাকে উনি? হ্যাঁ, মায়ের সাথেও থাকে, যে কারণে ও হয়নি। আর থানা থেকে তো আমাকে 12টা 15 সময় বলছে, আমি 1টা 1:15 চলে এসেছি।
কিন্তু রাত্রেবেলা এরকম যদি বেরিয়ে পড়াটা কোনো বিপদ হয়ে গেলে কিন্তু দেখুন এরকম একটা পেশেন্ট আমি চেন দিয়ে তো বেঁধে রাখতে পারি না বা দড়ি দিয়েও তো বেঁধে রাখা যায় না, নজরে রাখতে হবে। নজরে রাখার জন্যই থাকে এরা বাড়িতে। এ বিষয়ে আরোগ্য পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত জানান, মানসিক ভারসাম্যহীন মানুষদের একটু শুশ্রূষা করলেই তারা একসময় স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তবে এই দুজন মানসিক ভারসাম্যহীন মহিলার বয়স বেশ কম, তাই পরিবারের উচিত তাদের খেয়াল রাখার। দুজনকেই পরিবারে ফিরিয়ে দিতে পেরে খুশি আরোগ্য সদস্যরাও। মেন্টাল পেশেন্ট আর কি, পরশুদিন রাত্রেবেলায় 11টা নাগাদ আমাদের চুজরো থানা থেকে একে উদ্ধার করে আমাদের সদস্যরাও যায়, গিয়ে উদ্ধার করে নিয়ে এসে রাখে। তারপর আমরা পরশুদিন রাত্রেবেলায় একে স্নান ফান ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়ার পরে কালকে সকাল দিয়ে কাউন্সিলিংয়ের পরে জানা যায় ওর বাড়ি মুর্শিদাবাদ লালবাগ এবং তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ওর বাড়ি। জানতে পেরে আমরা নেটের মাধ্যমে সার্চ করি এবং ওখানকার থানাতেও যোগাযোগ করি। থানায় যোগাযোগ করার পরে ওখানকার পঞ্চায়েত মেম্বার কানন মণ্ডল দাস তার নাম্বার দেয় এবং তার মাধ্যমে যোগাযোগ করার পরে আজকে ওনার বাড়ির লোকরা আসেন নিতে। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যে একটা 35 বছর বয়স মেয়ে আর কি, তার বাবা মা নিতে তাকে অস্বীকার করছে একটু মানসিক ভারসাম্যহীন বলে। তো অবশ্যই প্রশাসনের কাছে আর কি বলবো, এবং যারা নিতে এসছেন তারা তো অবশ্যই আর কি তাদের কৃতজ্ঞতা জানায় যে আর কি পারিবারিক আত্মীয়তার সূত্রে হোক যে সূত্রে হোক তারা এসছে। জন্মদাত্রী মা বাবা তারা আর কি এই মেয়েটাকে নিতে অস্বীকার করছে যেহেতু মেয়েটি মানসিক ভারসাম্যহীন। প্রশাসনের দিকে একটু নজর দেবে, প্রশাসন যাতে এই দিকটা একটু নজর রাখে এবং ওনার যারা নিতে এসছে তাদের কাছে অনুরোধ থাকবে যাতে ভবিষ্যতে না বেরোয় এই বয়সী একটা মেয়ে। যদি বাই চান্স রাস্তাঘাটে বিভিন্ন রকম লোক সন্ধ্যের পর থাকে, যদি কোনো ঘটনা ঘটে তারপর প্রশাসনের দায়, সরকারের দায়, কিন্তু এইগুলো আর কি হয়ে বেড়ায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মা দয়াময়ী মার্বেল সেন্টারে কাজারিয়া শোরুমের নতুন করে পথ চলা শুরু হলো। উদ্বোধন করেন মায়াপুর ইসকনের মহারাজ ভক্তিবিলাস গৌরচন্দ্র। মা দয়াময়ী মার্বেল সেন্টারে কাজারিয়া শোরুমের নতুন করে পথ চলা শুরু হলো। আগে এই শোরুম থাকলেও সেভাবে একই ছাদের তলায় সমস্ত ধরনের কাজারিয়ার প্রোডাক্ট মিলত না, যদিও এবার থেকে সেই সব সুবিধা পাওয়া যাবে এখানে। সবচেয়ে ছোট 2 ফুট বাই 1 ফুট থেকে শুরু করে 4 ফুট বাই 8 ফুটের সমস্ত ধরনের টাইলস পাওয়া যাবে একই ছাদের তলায়। এছাড়াও মিলবে আল্টিমা 1200 থেকে 2400 এবং 1200 থেকে 1800। পাওয়া যাবে 3D 4DX ডিজাইন, কন্টিনিউ প্লাস টেকনোলজি। এদিন এই শোরুমেরই শুভ উদ্বোধন করেন মায়াপুর ইসকনের মহারাজ ভক্তিবিলাস গৌরচন্দ্র। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এই শোরুমের শুভ সূচনা করা হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন কাজারিয়া ইস্ট ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার অমিত কুমার জৈন,
বাংলার রিজিওনাল ম্যানেজার সৌরভ ব্যানার্জি সহ কাজারিয়ার অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন দোকানের কর্ণধার অভিজিৎ সাহা। ये बोला जाएगा तो हमारे लिए भी बहुत नया चीज़ है कि चिंसुरिया जैसे जगह में इतना बढ़िया शोरूम बना है। कजारिया जो कि इंडिया का नंबर 1 ब्रांड है और इटर्निटी जो कि जीवीटी नंबर 1 ब्रांड है इंडिया का, उसका शोरूम शाह साहब यहाँ पर बनाए हैं और आपको देख के नहीं लगेगा कि इतना छोटा जगह में इतना सुंदर शोरूम बन सकता है। तो मैं चिंसुरिया की जनता से अनुरोध करूँगा कि वो यहाँ पर आएँ और इस शोरूम को देखें, जो कि उनकी पहला शोरूम आया है जो कजारिया का, उसको देखें और उसको यहाँ पर आके वो देखें कि किस हिसाब से यहाँ पर अलग अलग साइज़ की टाइलों का डिस्प्ले हुआ है और कितना सुंदर तरीके से ये डिस्प्ले हुआ है। और आज महाराज जी ने अपने आशीर्वाद से इस शोरूम को अनुग्रहित कर दिया है। এখানে পথ চলা শুরু হয়েছে অনেকদিন আগেই, কিন্তু এরকম একটা সিঙ্গেল এরিয়ার মধ্যে এত সুন্দর করে সাজানো একটা শোরুম আমাদের আগে ছিল না। তো আমরা দাদাকে যখন বলি যে দাদা আমরা একটা শোরুম করতে যাচ্ছি, দাদাও প্রচণ্ড উৎসাহ দেখিয়েছিল। আপনারা সকলে আসুন এখানে। চুঁচুড়া তো অবশ্যই, কিন্তু এখানে এই চুঁচুড়া মা দয়াময়ীতে এটা শুধু চুঁচুড়াও নয়, এই পুরো যে এরিয়াটা কভার করছে, মানে আপ টু মেমারি থেকে শুরু করে এদিকে আপনি বৈদ্যবাটি এমনকি বালি অবধি চলে যান, এরকম এত সুন্দর সাজানো গোছানো শোরুম আপনি খুব একটা পাবেন না কোথাও। প্লাস আমাদের ডিভিশনে, মানে আমরা ইটার্নিটি ডিভিশন থেকে বিলং করছি, ইটার্নিটি ডিভিশনে নাম্বার 1 জিবিটি ব্র্যান্ড আজকে এটা ইন্ডিয়া এবং কাজারিয়ার নাম্বার 1 টাইল কোম্পানি। এখানে আমাদের 2 ফিট বাই 1 ফিটের টাইলস থেকে শুরু করে 4 ফুট বাই 8 ফুটের টাইলস ডিসপ্লে করা রয়েছে, যেটা আজকে এখানকার লোকেদের কাছে নতুন। 4 ফুট বাই 8 ফুটের টাইলস, 4 ফুট বাই 6 ফুটের টাইলস এত সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে, এত পরিমাণে ডিসপ্লে করা রয়েছে। প্রত্যেকে আসুন, দেখুন, পছন্দ করুন, ভালো লাগবে। মা দয়াময়ী মার্বেল সেন্টার, তো এখানে আপনারা প্রত্যেকে সকলে আসুন, এসে দেখুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। আরজিকর আবহে চিকিৎসকদের কর্মবিরতিতে 2 মৃতের বাড়িতে হাজির দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধিরা। বাড়ি মালিকের অস্বাভাবিক মৃত্যু, সন্দেহের তীর ভারতের দিকে চাঞ্চল্য চন্দননগরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।